রাত 10টা। বাংলাদেশ বেতার রাজশাহী। শুরু হচ্ছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক চন্দ্রনাথ। 4 পর্বের ধারাবাহিক এ নাটকের আজ শুনবেন দ্বিতীয় পর্ব। বেতার নাট্যরূপ মোস্তফা মুহাম্মদ আব্দুর রব। নাটকটি প্রযোজনা করেছেন ডাক্তার আফজালুর রহমান সিদ্দিকী মুকুল। শুনুন নাটক চন্দ্রনাথ। সরজু স্বামীগৃহে আপন বৃত্তে নিজেকে এমনভাবে আবদ্ধ রেখেছিল যেখানে চন্দ্রনাথের মামিমা হরকালীর কোনোভাবেই প্রবেশাধিকার ছিল না। এসব বিষয় নিয়েই চন্দ্রনাথের মামা ব্রজকিশোর আর মামিমা হরকালীর ভেতর আলাপ চলছিল। তারপর ঠান্দিদি যে হাতে জুঁই ফুলের মালা, থালায় মনে হচ্ছে মিষ্টি। কি ব্যাপার ঠান্দিদি, এ বয়সে কাকে খুঁজতে বেরিয়েছো? তোর মতো কাউকে খুঁজে পেলে তো ভালোই হতো। যাচ্ছি তোর বাড়িতে, লোকজনে বলে তোর বউ বলে বোবা, তাই দেখতে যাচ্ছি কথা বলে কিনা। তাই বলে হাতে মালা থালায়? যদি মনে ধরে তাহলে সই পাতিয়ে নেব। ঠান্দিদি, কি রে, কিছু বলবি? ঠান্দিদি, সই পাতাও বা না পাতাও, মাঝে মধ্যে তুমি এসো। সরজু একা একা থাকে তো, মামিমা তো সংসার নিয়ে ব্যস্ত থাকে, কারোর সঙ্গে মন খুলে কথা বলবার কাউকে পায় না সরজু। আগে যাই তো, সেরকম মনে হলে আসবো যাব। এই যে তোমার গলায় মালা পরিয়ে দিলেম, আজ থেকে তুমি আমার সই। বেশ, সই হলে। বেশ তো নয় দিদি, সই বলে ডাকতে হবে। না, মুখ দিয়ে দেখছি কথা বের হচ্ছে না। দাও দাও দেখি, আমার মালা ফিরিয়ে দাও। আর কোথাও যাই আমি? সইয়ের সন্ধানে নাকি? বাহ, বেশ তো কথা কইছ। তবে যে লোকে বলে ওদের বউ বোবা, তাই বুঝি? এ গায়ে তো তোমার কোনো সাথী নেই, বড় লোকের বাড়ি বলেও বটে। সেই সঙ্গে তোমার মামি শাশুড়ি বাঁকা বাঁকা কথার জন্য কেউ এ বাড়িতে আসতে চায় না। আমি কিন্তু ভাই রোজ আসবো, তাই একটা সম্পর্ক গড়ার জন্য সই পাতলে। বুড়ো হয়েছি ভাই, তাই বলে তো সারাদিন হরিনামে মালা জপে বাড়িতে কাটাতে পারিনি। আমি রোজ আসবো। তাই হলো, রোজ আসবেন। আসবেন কি লোক, বলো সই তুমি রোজ এসো। তুই বলতে তো পারবি না, তাই তুমি। রক্ষে করো ঠান্দিদি, গলায় ছুরি দিলেও তুই বলতে পারবো না। তুই না হয় নাই বলিস, কিন্তু ওই যে বললেম, তুমি বলতেই হবে। আবার বলছি, বল সই তুমি রোজ এসো। সই তুমি রোজ এসো। আমি রোজ আসবো। আচ্ছা সরজু, হ্যাঁ? আমি যদি তোমাকে না দেখতেম, যদি না বিয়ে করতেম, এতদিন তুমি কার কাছে থাকতে? ভয় পেলে? সরজু, ভয় পাওয়ার মতো তেমন কিছু বলিনি আমি। তুমি দুঃখীর ঘরে গিয়ে কেন জন্মেছিলে জানি নে, কিন্তু তুমি আমার জন্ম জন্মান্তরের পতিব্রতা স্ত্রী। সংসারের যে কোনো জায়গায় বসে আমাকে টান দিলে সেখানেই যে আমাকে ছুটে যেতে হতো। তোমার সেই টানেই যে আমি কাশি গিয়েছিলাম সরজু। ভাবতে গেলে আজ আমি আশ্চর্য হই সরজু, যাকে চিরদিন দেখে এসেছো
তাকে কেন আর চিনতে এত দেরি হচ্ছে? আমি তো তোমাকে কাশিতে দেখে চিনতে পেরেছিলাম। তুমি আমার। কত যুগ, কত বছর, কত জন্ম জন্ম ধরে তুমি আমার। কেন জানি না আমরা আলাদা হয়েছিলাম সরজু, আবার আমরা এক হয়ে মিলতে এসেছি। কে বলে আমি তোমাকে চিনতে পারিনি? চিনতে পেরেছ? তবে কেন এত ভয়ে ভয়ে থাকো? আমি তো কোনো দুর্ব্যবহার করিনি। আমার নিজের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি সরজু। সরজু, বিকেল বেলা আমার পড়ার ঘরে আজ বুঝি তোমার সই আসেনি? না, তাই বুঝি আমাকে মনে পড়েছে। বৃষ্টি পড়ছে তো, তাই বুঝি সই আসতে পারিনি। তা বোধহয় নয়, আজ কাকার ছোট মেয়ে নির্মলাকে আশীর্বাদ করতে এসেছে। শিগগিরই বিয়ে হবে মনে হয়। ঠান দিদি ওখানেই আছে। বোধ হয়। সরজু, আমার ভারী দুঃখ হয়। আমরা মনে হয় একেবারে পর হয়ে গেছি। মামিমা কোথায়? তিনিও বোধহয় সেখানেই গেছেন। কি ভাবছো বলো না। তেমন কিছু নয়, ভাবছিলাম আজ নির্মলার আশীর্বাদ, কদিন বাদে বিয়ে। কাকা কিন্তু আমাকে খবরটাও দিলেন না, অথচ মামিমাকে ডেকে নিয়ে আমরা দুজনেই শুধু পর। আমাকে পায়ে স্থান দিয়ে তুমি আরো পর হয়ে গেছো। তাহলে বোধহয় এতদিনে মিল হয়ে যেত। ও মিলে আমার কাজ নেই সরজু, ওতে আমার কোনো সুখই হতো না। তোমার পরিবর্তে কাকার সঙ্গে মিল করে কি পেতাম আমি? এমনিতে বেশ আছি। যখন তোমাকে বিয়ে করেছিলেন তখন যদি কাকার মত নিতে হতো তাহলে তোমাকে পাওয়া সম্ভব হতো না। একটা বাধা নিশ্চয়ই উঠত, হয় কুল নিয়ে নয় বংশ পরিচয় নিয়ে। যেমন করেই হোক এ বিয়ে হতো না, ভেঙে যেত। কেঁপে উঠলে তুমি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ মত না নিয়ে ভালো করেছি না মন্দ করেছি। কি জানি ভালো হতো না মন্দ হতো, তবে এটা তো ঠিক আমার মতো শত সহস্র দাসীরও তোমার অভাব হতো না। তা জানি না সরোজ, আমার দাসী একটাই, তার অভাবের কথা ভাবতে পারি। শত সহস্রের কথা ইচ্ছে হয় তুমি ভেবো। সইয়ের কাল দেখা পাইনি যে। হ্যাঁ দিদি, ও বাড়িতে নির্মলার বিয়ে তো, বড় কাজ ছিল। শুনেছি। সব ঠিক হলো তো? সই, একটা কথা, সত্যি বলবি? কি কথা? যদি সত্যি বলিস তবেই জিজ্ঞেস করি, না হলে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। সত্যি বলবো না কেন? দেখিস দিদি, আমাকে বিশ্বাস করিস তো? করি বই কি। তবে বল দেখি, চন্দ্রনাথ তোকে কতখানি ভালোবাসে? খুব দয়া করেন। আমি তোকে দয়া করার কথা জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছি কতটা ভালোবাসে। বড় বেশি কিনা কেমন করে জানবো? সত্যি জানিস নে? না। স্ত্রী জানে না স্বামী তাকে কতখানি ভালোবাসে। এখানে আমার বড় ভয় হয়। কিসের ভয়? আরেকদিন শুনিস। এত রূপ, এত বুদ্ধি, এত গুণ নিয়ে সই, এতদিন ধরে কি ঘাস কাটছিলি? তাই বুঝি? আবার তুমি এসেছো? না এসে কি করব সুলোচনা, কতদিন পর তোর খোঁজ পেয়েছি। শুনেছি ধনী ঘরে মেয়ের বিয়েও দিয়েছিস। আমি তো সামান্য টাকাই চেয়েছি।
মাত্র 2000 টাকা। 2000, ইচ্ছে করলে তুইও দিতে পারিস। তোর আশ্রয়দাতা তো খাওয়া পড়ার সঙ্গে সঙ্গে মাসে মাসে বেতনও দেয়। কি করিস টাকাগুলো? হ্যাঁ, 2000 টাকা দে, আমি চলে যাব, আর কোনোদিন এমুকো হব না। না দিলে তোর জামাইয়ের ঠিকানা দে, কষ্ট করে টাকাটা আমি নিয়ে আসব। সেই সঙ্গে মেয়েটাকে দেখেও আসবো। আমি তোমাকে 1 পয়সাও দেব না, জামাইয়ের ঠিকানাও দেব না। তুমি মাতাল, পয়সা ফুরিয়ে যাবে, আবার আসবে। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তোকেও হাড়ে হাড়ে চিনি আমি। আমার যখন পয়সা ছিল তখন তো কোনো কিছুতেই না বলিস নে। খুড়ো, বাড়ির ভেতর কারা যেন কথা কইছে। আগে মন্ত্রী সামলাও। না খুড়ো, তুমি বসো, আমি দেখে আসি। কি দেখবে দয়াল? হয়তো দীর্ঘদিন পরে সুলোচনার গ্রামের চেনা জানা কোনো লোক এসেছে, কাশিতে এসে হয়তো টাকা পয়সা খুইয়েছে, তাই খোঁজ খবর করতে করতে তোমার এখানে চলে এসেছে। আমি তোমার পা ধরে মিনতি করছি, আমার অনেক সর্বনাশ করেছ, আমাকে গ্রাম ছাড়তে বাধ্য করেছ, নবদ্বীপের আশ্রয়টুকু কেড়ে নিয়েছ। আমার স্বামীর মৃত্যুর তোমারই কারণে। আর কত সর্বনাশ করবে? ভগবানের ভয় তো তোমার নেই। আমার যখন পয়সা ছিল কই, তখন তো তোর মুখ দিয়ে এরকম কথা বেরোতো না। আমাকে দয়া করো। দয়া? দয়া করে আমার লাভ? আমার দরকার টাকা। বলছি তো, টাকা পেলে চলে যাব। এ তল্লাটে আর মুখ দেখাবো না, কাশিতেই থাকবো না, নবদ্বীপ চলে যাব, নইলে গয়া, না হলে বৃন্দাবন, না হলে একেবারে বদ্রীনাথ। দে টাকা দে, 2000 টাকা, আমি ব্যবসা করব। এই ওঠ ওঠ, এভাবে পা ধরে বসে থাকিস নে, আমার ভারী খারাপ লাগছে। না খুড়ো, হলো না, তুমি বসে থাকো, আমি দেখে আসি। সে কি দয়াল, তোমার সবই গেল যে। খুড়ো, খুড়ো, আমি দেখেই আসি, একটু বসো। সুলোচনা, আমার কথা রাখ, নইলে যা বললেন তাই করব। সব কথা কাশিতে ছড়িয়ে দেব। আমাকে মাফ করো, অনেক সর্বনাশ করেছ। এখন যেটুকু আছে যেটুকু কেড়ে নিও না। প্যান প্যান করিস না সুলোচনা, টাকা দে, নইলে জামাইয়ের ঠিকানা দে। এই দেখ, আমি কানে হাত দিয়ে বলছি, টাকা পেলে চলে যাব। মাত্র 2000 টাকা, আর আসবো না। না 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 না, কোনোদিন আর আসবো না। তুমি মাতাল, অসৎ চরিত্র। 2000 টাকা তোমার কতদিন? তুমি আবার আসবে, আবার টাকা চাইবে। আমি কিছুতেই তোমাকে টাকা দেব না। আমি তো বলছি, আমি মদ ছেড়ে দেব, ব্যবসা করব, আর কখনো তোর কাছে টাকা চাইতে আসবো না। দয়া করো, টাকার জন্য আমি সরোজকে অনুরোধ করতে পারবো না। তুমি কে হে বাপু? কার অনুমতি দিয়ে বাড়িতে ঢুকেছো? মানে আমি? পালাতে চাইছো? বলো, কার অনুমতিতে বাড়িতে ঢুকেছো? আমি সুলোচনার কাছে এসেছি। সরে কথা বলো, মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। এবার বলো, কার অনুমতিতে? অনুমতি? অনুমতি আবার কি? বেটা মাতাল,
জানো তোমাকে আমি জেলে ঢোকাতে পারি? জানি বই কি। জানি বই কি? হ্যাঁ। চল বেটা চল, এখনই তোকে পুলিশে দেবো। এখনই পুলিশে দেবে? হ্যাঁ হ্যাঁ এখনই। ঠাকুর, একেবারে অত জোর দেখিও না। পুলিশে দেবে কি থানায় দেবে, একটু দেরি করে দাও ঠাকুর। ঠাকুর, আমি তোমাকে কাশি ছাড়া করতে পারি। বেটা পাজি গচ্ছার, আমাকে কাশি ছাড়া করবে? আজ আমার 40 বছর কাশি বাস। বেটা আমার সঙ্গে গুন্ডাগিরি? গুন্ডাগিরি নয় ঠাকুর, গুন্ডাগিরি নয়। পুলিশের কাছে নিয়ে যাবে তো? চলো, সেখানে সব কথা বলে দেবো। কি কথা বলে দেবে? যা জানি, যে কথা বললে তুমি কাশি ছেড়ে পালাবার পথ পাবে না, তাতে কি হবে? সারা কাশির লোক জানবে, দেশের লোক জানবে তুমি জাতিচ্যুত অব্রাহ্মণ। আমি অব্রাহ্মণ? রাগ করো না ঠাকুর, তুমি জাতিচ্যুত। শুধু তাই নয়, তোমার কাছে যত ভদ্র সন্তান বিশ্বাস করে এসেছে থেকেছে, এই 3 বছরের মধ্যে যাদের কাছে তুমি অন্ন বিক্রি করেছো, সবারই জাত মেরেছো তুমি। সবাইকে আমি এসব কথাই বলবো। আমি লোকের জাত মেরেছি? হ্যাঁ, তার প্রমাণ দেব আমি। রাগ করিস নে বাবু, কথাটা কি এবার খোলসা করে বলো দেখি। একাই শুনবে না 2-4 জন লোক ডাকবে? আমি বলি কি, 2-4 জন লোক ডাকো, পাড়া পড়শির সামনে কথাগুলো শোনাবে ভালো। আর রাগ করো না বাবু, আমি রাগের মাথায় তোমার উপর অন্যায় করেছি, কিছু মনে করো না। এসো ঘরে এসো। হ্যাঁ বলো এবার। ঠাকুর, এই যে সুলোচনা, যে তোমার বাড়িতে ভাত রাঁধে, কোথায় পেলে তাকে? হ্যাঁ, গঙ্গার ঘাটে, দুঃখী মেয়ে, তাই তোকে আশ্রয় দিয়েছি। টাকাওয়ালা মেয়ে মানুষকে আশ্রয় দিয়েছো, এ কথা আমি বলছি না ঠাকুর। অনুসন্ধান করেছো কি সে কি জাত? ব্রাহ্মণ কন্যা, বিধবা, শুদ্ধাচারিণী, তার হাতে খেতে দোষ কি? ব্রাহ্মণ কন্যা, বিধবা, ঠিক আছে ঠাকুর। কেউ যদি কুলত্যাগ করে কারোর সঙ্গে চলে যায়, তাকেও কি শুদ্ধাচারিণী বলা যায় ঠাকুর? না তার হাতে খাওয়া যায়? শিব শিব, তা কি করে খাওয়া যায়? 15-16 বছর আগে সুলোচনা 3 বছরের কন্যা সরজুকে নিয়ে গৃহত্যাগ করে। তাকে আশ্রয় দিয়ে ঠাকুর তুমি মরেছ, সেই সঙ্গে 5 জনের সর্বনাশ করেছ। প্রমাণ দিতে পারো? প্রমাণ আছে বই কি ঠাকুর। সুলোচনা যার সঙ্গে কুলত্যাগ করে, তার সেই প্রেমাস্পদ রাখাল ভট্টাচার্য এখনো বেঁচে আছে। তুমি কি ব্রাহ্মণ? এইটা কি ঠাকুর? যজ্ঞ পবিত্র? অনেক দিন হলো, ছিঁড়ে ছুটে গেছে। তাহলে ঠাকুর এখন কি বলবে? আমি গোয়ালা? তোমাকে দেখে তো চামার বলে মনে হয়েছিল। যা হোক, নমস্কার। নমস্কার নমস্কার। তোমার অনুমান মিথ্যে নয় ঠাকুর। আমাকে চামারও বলতে পারো, মুসলমান খ্রিস্টানও বলা চলে। আমি জাত পাত মানি নে, আমি পরমহংস। তুমি একজন পাষণ্ড। ও কথা আর মনে করিয়ে দেবার প্রয়োজন নেই ঠাকুর। এর আগে অনুগ্রহ করে অনেকেই ও কথা বলেছে। কি ছিলেম, কি হয়েছি, তা এখনো বুঝি। ঠাকুর, আমি রাখাল ভট্টাচার্য। এখন কি বলতে চাও? সুলোচনাকে নিয়ে যাবে? না ঠাকুর, না, ওতে তোমার খাওয়া দাওয়ার কষ্ট হবে। আমি অতটা নড়াদম নই। তবে কি চাও? টাকা, দারুণ অর্থ কষ্ট চলছে, তাই এসেছি।
হাজার দুয়েক পেলে শব্দ না করে নিজের পথে চলে যাব। সুলোচনাকে সেই কথাই জানাতে এসেছি ঠাকুর। এত টাকা তোমাকে কে দেবে? যার গরজ তুমি দেবে ঠাকুর, না হলে সুলোচনার জামাই দেবে। শুনেছি বড় ধনী লোক। বাবু, আমি অতি দরিদ্র মানুষ, অত টাকা কখনো চোখে দেখিনি। তবে সুলোচনা জামাই দিতে পারে, সে কথা ঠিক, কিন্তু সে দেবে না মনে হয়। তাকে চেনো না তো? ভয় দেখিয়ে তার কাছ থেকে 2000 কেন, 2 পয়সাও আদায় করতে পারবে না। তুমি যে বুদ্ধিমান আমি টের পেয়েছি, কিন্তু সে আরো বেশি বুদ্ধিমান। বরং আর কোনো ফন্দি ফিকির বের করো। ঠাকুর, সে ভাবনা আমার। দেখা যাক, যত্নে কৃতে যদি। থাক বাবু, দেব। ভাষাটাকে আর অপমান করো না। ঠিক ঠিক, কিন্তু আর তো বসতে পারছি না ঠাকুর। তার ঠিকানাটা কি? সুলোচনাকে জিজ্ঞেস করো। আমি ওকে চিনি, মরে গেলেও বলবে না, কিন্তু তুমি বলবে ঠাকুর। যদি না বলি? নিশ্চয়ই বলবে। আর না বললে কি করব সে তো আগেই বলেছে ঠাকুর। আমি তো তোমার কিছু করিনি বাবু। না, তুমি কিছু করনি, তাই এখন কিছু করতে বলছি। নামধাম বলে দিলেই জামাইবাবুকে দুটো আশীর্বাদ করে আসবো। অনেক দিন দেখিনি, মেয়েটাকেও দেখে আসবো। না বাবু, তোমাকে এ নিয়ে সাহায্য করতে পারবো না। তোমার যা ইচ্ছে করো। না জেনে একটা পাপ করেছি, সেজন্য না হয় একটা প্রায়শ্চিত্ত করব। আমার আর ভয় কি? ঠিকই তো ঠাকুর, তোমার কোনো ভয় নেই। তবে কাশীর পান্ডা মহলে আজই তোমার কুকীর্তির কথা ছড়িয়ে পড়বে। তারপর যেমন করে পারি সুলোচনার জামাইয়ের কাছে যাব, সেখানেও এসব কথা প্রকাশ করব। নমস্কার ঠাকুর, চললেন। তুমি দেখছি বাবু ছাড়বার পাত্র নাও। রাগ করো না, আমার কথা শোনো। এর মধ্যে তুমি এসব কথা নিয়ে বলা বলি করো না। সপ্তাহখানেক পরে এসো, দেখি তোমার জন্য কি করতে পারি। খুড়ো, খুড়ো, বাড়ি আছো? কাউকে তো দেখছি না। ঘরের দরজা আধ খোলা। খুড়ো, যাই দেখি, ভেতরে যাই। এ কি খুড়ো, এই রাতে বাতির আলোয় বসে একা একাই দাবা খেলছো? এসো বাবাজি, এই চালটা বাঁচাও দেখি। নিজের জাত বাঁচে না, আমি কিনা দাবার চাল বাঁচাবো? কিছু বললে বাবাজি? খুড়ো, সেদিনের ব্যাপারটা তো সব শুনেছিলে। কি ব্যাপার বাবাজি? সেই যে আমার বাড়ির ভেতরের গোলযোগ। না বাবাজি, ভালো শুনতে পাইনি। গোলযোগ বোধ করি আস্তে আস্তে হচ্ছিল। আজ 3 দিন হলো সুলোচনা নেই। কাশির কোথাও খুঁজে পাচ্ছি না, একেবারে হাওয়ার মতো মিলিয়ে গেছে। জানি না গঙ্গায় ডুবে মরল কিনা। আশেপাশের গ্রামগুলোতেও খুঁজেছি। বিশ্বেশ্বর, আমাকে নিয়ে কি খেলা খেলছো? তাহলে খুড়ো, সত্যি সত্যি কিছু শুনতে পাওনি? না বাবাজি, তেমন কিছুই শুনতে পাইনি। অত আস্তে আস্তে গোলমাল করলে কি করে শুনি বলো? তোমার মনে আছে তো সেদিনের খেলাটা কিরকম জমেছিল? মন্ত্রীটা তুমি কোনো মতেই বাঁচাতে পারতে না। আচ্ছা, এই এরকমটাই তো ছিল। কই, বাঁচাও তো দেখি। খুড়ো, তোমার মন্ত্রী চুলোই যাক, জিজ্ঞেস করি সেদিনকার কথাবার্তা কিছুই শোনোনি? কি জানি বাবাজি, কিছুই তো মনে পড়ছে না। আচ্ছা খুড়ো, সংসারের কোনো কাজই না হয় না করলে, কিন্তু পরকালটা তো মানো। মানি বই কি। মানো বই কি? তাহলে খুড়ো, বলতে পারো কি সেকালের জন্য কোনো কাজ করেছো তুমি? একদিনের জন্য হলেও মন্দিরে গেছো তুমি?
বলো কি বাবাজি, আমি মন্দিরে যাইনি? দয়াল, আমি কতদিন মন্দিরে গেছি। আমি জানি কৈলাস খুড়ো, তুমি বছর 20 হলো কাশীতে বসবাস করছো। আমার তো মনে হয় এই 20 বছরে 20 দিনও বাবা বিশ্বেশ্বরের পায়ে দুটো ফুল দিয়ে প্রণাম করনি। পুজো পাঠ তো দূরে থাক। না দয়াল, 20 দিনের বেশি হবে। তবে কি জানো বাবাজি, সময় পায় না বলেই পুজো টুজোগুলো হয়ে ওঠে না। এই দেখো না, সকালবেলাটা শম্ভু মিশিরের সঙ্গে একচাল বসতেই হয়। লোকটা খেলে ভালো। এ বাজি শেষ হতেই দুপুর হয়ে যায়। তারপর আহ্নিক করে পাক সেরে খেতে খেতে বেলা শেষ। তারপর বাবাজি গঙ্গা পাড়ের সঙ্গে বসতে হয়। তার খেলার বড় তারিফ করতে হয়। আমাকে তো প্রায় সেদিন মাত করেই ফেলেছিল। কিন্তু খুড়ো, দিন তো আর বেশি নেই। পরকালের জন্যও তো তৈরি হওয়া উচিত, আর সে কথা কিছু কিছু ভাবাও উচিত। দাবার পুটলি তো আর সঙ্গে নিয়ে যেতে পারবে না। আমি তো তৈরি হয়ে আছি। যেদিন ডাক আসবে, দাবার পুটলিটা কারো হাতে তুলে দিয়ে সোজা রওনা হয়ে যাব। এ নিয়ে ভাববার কি বিষয় আছে? কিছুই নেই? কোনো ভয় হয় না? কিছু না বাবাজি, কিছু না। যেদিন আমার কমলা চলে গেল, যেদিন কমলচরণ আমার মুখের দিকেই চোখ রেখে চোখ বুঝল, সেদিন থেকেই শঙ্কা ভয় ওদের পিছু পিছু চলে গেল। কেমন করে যে গেল একদিনের জন্যেও জানতে পারলাম না বাবাজি। খুড়ো থাক ও কথা, এবার আমার কথা কি শুনবে? বলো বাবাজি, বলো। খুড়ো, কি বলবো আর। সেদিন আমার বাড়িতে যার সঙ্গে সুলোচনার গোলযোগ চলছিল, তার নাম রাখাল ভট্টাচার্য। 15-16 বছর আগে 3 বছরের মেয়েকে নিয়ে কুলত্যাগ করে। সেই কুলত্যাগী বামুনের বিধবাকে আমি আশ্রয় দিয়েছিলাম। তার হাতে খেয়েছি, যজমানদের 3 বছর ধরে খাইয়েছি। সেই রাখাল ভট্টাচার্য 2000 টাকা চায়, নয়তো চন্দ্রনাথ বাবুর ঠিকানা চাই। না দিলে এসব কথা কাশিতে ছড়িয়ে দেবে। বলো খুড়ো, এখন কি উপায়? হরিদয়াল, এমন হতে পারে না সুলোচনা সতী সাবিত্রী ছিল? আমিও তো তাই ভেবেছিলাম খুড়ো। সুলোচনা আমার ভাবনাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে আমার বাড়ি থেকে পালিয়ে গেল। কাশীর কোথাও তাকে খুঁজে পেলাম না। অপরাধ না করলে এভাবে পালাবে কেন? এভাবেই সে প্রমাণ করে দিয়ে গেল সে কুলত্যাগী কুলোটা। ছি দয়াল, এমন কথা মুখে এনো না। মানুষ মাত্রই পাপ পুণ্য করে থাকে। এতে স্ত্রী পুরুষে আমি কোনো পার্থক্য দেখি না। বাবাজি, তোমার জননীর কথা কি তোমার স্মরণ হয় না? না একেবারেই ভুলে গেছো? কিন্তু খুড়ো, এখন যে আমার জাত যায়। এখন একটা প্রায়শ্চিত্ত করো। অজানা পাপের কি প্রায়শ্চিত্ত নেই? সে তো আছে খুড়ো, কিন্তু এখানকার লোকেরা যে আমাকে একঘরে করে দেবে। করলেই বা? কি বলছো খুড়ো, একটু বুঝে শুনে বলো। আমি বুঝেই বলেছি দয়াল। তোমার বয়সও কম হয়নি, 50 পার হয়েছে মনে হয়। এতগুলো সময় জাত ছিল, বাকি 2-10 বছর জাত না হয় নাই রইল বাবাজি। এতে কি বা ক্ষতি? ক্ষতি নেই? আমার জাত যাবে, ধর্ম যাবে, 40 বছরের গোছানো ব্যবসাটা যাবে। তাছাড়া পরকালেই বা কি জবাব দেব? জবাব দেবে? ভগবান, আমি এক দুঃখিনী বিধবাকে আশ্রয় দিয়েছিলাম। রাখাল তো আগামী সপ্তাহে আবার আসবে। তাকে সুলোচনার জামাইয়ের ঠিকানা দেব না? কিছুতেই না। একে বেটা বদমাস, মাতাল। ভয় দেখিয়ে তোমার কাছে টাকা চাইবে, নইলে আরেক ভদ্রলোকের ঠিকানা নিয়ে সেখান থেকে টাকা নেবে। আর তুমি কাপুরুষের মতো তাকে সাহায্য করবে? না করলে যে আমার সর্বস্ব যায়, একজন যজমানও আসবে না। আমি খাবো কি? সে ভয় করো না দয়াল। আমি সরকার বাহাদুরের কল্যাণে 20 টাকা পেনশন পাই। খুড়ো ভাইপোর ওতেই চলে যাবে। আমরা খাবো আর দাবা খেলবো, বাড়ি থেকে বেরই হব না। খুড়ো,
আমার বোঝা তুমিই বা ঘাড়ে নেবে কেন, আর আমিই বা কেন পরের হাঙ্গামা মাথায় নিয়ে জাত ধর্ম খোয়াবো? তার চেয়ে ঠিক তো, তার চেয়ে চন্দ্রনাথের নাম ঠিকানা বলে দিয়ে একজন দরিদ্র বালিকাকে তার স্বামী, সংসার, সম্মান সবকিছু থেকে বঞ্চিত করে এই বুড়ো হাড়গুলো ভাগাড়ের শেয়াল কুকুরের গ্রাস থেকে বাঁচাতে হবে। বাঁচাও গে বাবাজি, বাঁচাও গে। আর তাই বলছি, এসব কথা আমাকে বলতে এসে ভালো করনি, তবে যখন মতলব নিয়ে এসেছো তখন আর একটা কথা বলে দিই, কাশীধাম মা অন্নপূর্ণার রাজত্ব, এখানে বাস করে তার সতী মেয়েদের পেছনে লেগে ভালো করছো না দয়াল, এতে বড় কোনো সুবিধেও পাবে না। এবার আমি কি করতে পারি, কি করা উচিত আমার? একদিকে আমার জাত ধর্ম, অন্যদিকে সরজুর ভবিষ্যৎ, আরেকদিকে খুড়োর কথা রাখা। আর বিশ্বেশ্বর, আমি কোন পথে যাব? আমার সামনে বিপদ, আমার পিছনে বিপদ, আমার দুপাশে বিপদ। রাখাল ভট্টাচার্য মূর্তিমান বিপদ হয়ে প্রতি মুহূর্তে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। না, অত সব ভেবে দেখবার সময় আমার নেই। চন্দ্রনাথকে নয়, মণিশঙ্কর বাবুকেই চিঠি লিখে দিই, ভেবে চিনতে তিনিই সিদ্ধান্ত নেবেন। হরিদয়ালের পত্র কি লিখেছে? অনেক ভাবিয়া চিন্তিয়া শেষ পর্যন্ত আপনার কাছে পত্র লিখিলাম। সরজুর মা সুলোচনা একজন কুল ত্যাগী কুলোটা। 15-16 বছর পূর্বে রাখাল ভট্টাচার্য নামের এক মাতালের সঙ্গে স্বামীর মৃত্যুর পর কুল ত্যাগ করে। কুলোত্যাগী মায়ের সন্তান সরজু। সরজুর মা একজন পতিতা। রাখাল ভট্টাচার্যের আগমনের পর হইতে সুলোচনা নিরুদ্দেশ হইয়াছে। রাখাল ভট্টাচার্য আপনার কাছে যাইতে পারে, তাহার 2000 টাকা প্রয়োজন। আমি চন্দ্রনাথকে পত্র লিখিলাম না। ছেলে মানুষ, কি হইতে কি হয় তাই আপনাকেই লিখিলাম। সরজুর মা কাশীতে গঙ্গার ঘাটে ভিক্ষে করিত, ব্রাহ্মণের মেয়ে। তাই আমি তাহাকে আশ্রয় দিয়াছিলাম। বুঝিতেই পারিতেছেন আমার এখন জাত বাঁচানো দায় হইয়া পড়িয়াছে। চন্দ্রনাথ এ কি কাণ্ড করে বসল! যদি রাখাল ভট্টাচার্য এখানে আসে আর 2000 টাকা না দিই, তাহলে তো হরিদয়ালের মতো আমরাও সর্বনাশের অন্ধকারে চলে যাব। গ্রামের একজনের কানে গেলেই তো শুধু এ গ্রাম নয়, আশেপাশের গ্রামে ছড়িয়ে যাবে। রাখাল ভট্টাচার্য 2000 টাকা। রাখাল ভট্টাচার্য, সুলোচনা কুলোত্যাগী, কুলোটা, পতিতা। ছি 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 ছি, মাথা যে হেঁট হয়ে যাচ্ছে। ও ভগবান, কি পরীক্ষায় ফেলে আমাদের! এতদিন ধরে মাথা উঁচু করে গ্রামে বাস করে আসছি, কি হবে ভগবান, কি হবে এবার? মামিমা, কি হয়েছে? তোমার মুখটা এমন শুকনো মনে হচ্ছে কেন? বাবা চন্দ্রনাথ, দুঃখী বলে কি আমাদের এভাবে শাস্তি দেবে? মামিমা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করেছি আমি? আর বাকি কি বাবা? এক মুঠো ভাতের জন্য জাত গেল, ধর্ম গেল,
খাবার থাকলে কি তুমি এমন করে আমাদের সর্বনাশ করতে পারতে? আমি জাত মেরেছি, ধর্মনাশ করেছি, ঠিক আছে, কিন্তু কি হয়েছে? পোড়া কপালে যা হবার তাই হয়েছে। আমার সোনার চাঁদ তুমি, তোমাকে ডাকিনীরা ভুলিয়ে এই কাণ্ড করেছে। তোমার পায়ে পড়ি মামিমা, আমাকে খুলে বলো। তোমাকে আর কি বলবো বাবা, তোমার ছোট কাকাকেই জিজ্ঞেস করো। তাকেই যদি জিজ্ঞেস করব, তবে তুমি অমন করছো কেন? আমাদের সর্বনাশ হয়েছে বাবা, তাই এমন করছি, আর কেন? আমার দ্বারা যদি তোমাদের সর্বনাশ হয়েই থাকে, তাহলে অন্য ঘরে যাও, আমার সামনে এমন করো না। তোমার মৃত বাবা মা আমাদের ডেকে এনেছিল, আর তুমি তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ। মামিমা, খুলে না বললে কি করে বুঝবো আমি কি সে তোমাদের সর্বনাশ হলো? তখন থেকে শুধু সর্বনাশ সর্বনাশই বলে যাচ্ছ, কিন্তু এখনো আসল কথা খুলে বলনি। কিছুই জানো না বাবা? না। কাশি থেকে তোমাদের পান্ডা তোমার ছোট কাকার কাছে চিঠি লিখেছে। কি লিখেছে? বাবা, কাশিতে তোমাকে একা পেয়ে ডাকিনীরা ভুলিয়ে ভালিয়ে খারাপ মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। কার? কার আবার? তোমার। কার খারাপ মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে মামিমা? আমার? হ্যাঁ, তোমার। মামিমা, সরজু খারাপ মেয়ে। বিয়ের আগে সরজু পতিতাবৃত্তি করত। তুমি কি ভুলে গেছো ওকে যে আমি 10-12 বছর বয়সে ঘরে এনেছি? তা ঠিক জানি নে চন্দ্রনাথ, কিন্তু কাশিতে ওর মায়ের খুব নাম আছে। তাহলে সরজুর মা পতিতাবৃত্তি করত, সরজু নয়। ও একই কথা বাবা, একই কথা। মায়ের পাপে মেয়ের পাপ। কাকে কি বলছো মামিমা? পাগল হয়েছো? পাগল হবারই যে কথা বাবা। আমাদের দুজনের প্রায়শ্চিত্ত করে দাও, তারপর যেদিকে দু চোখ যায় আমরা চলে যাই। তোমার এখানে পড়ে থাকার চেয়ে ভিক্ষে করে খাওয়া অনেক ভালো। হ্যাঁ, সেই ভালো। তবে যাই বাবা। হ্যাঁ, যাও। হাই কপাল, শেষেই ছিল অদৃষ্টে। তারপরও পরিষ্কার করে বলবে না? সব তো বলেছি বাবা। কিছুই বলনি। চিঠি কই? তোমার কাকার কাছে। তাতে কি লেখা আছে? তাও তো বলেছি বাবা। চিঠি কই ছোট কাকা? এই যে। প্রমাণ? রাখাল ভট্টাচার্য নিজেই আসছে। তার কথায় বিশ্বাস কি? তা বলতে পারিনি, তবে যা ভালো বিবেচনা হয় তখন করো। সে কি জন্য আসছে? তাছাড়া এ কথা প্রমাণ করে তার লাভ? লাভের কথা তো চিঠিতেই লেখা আছে। 2000 টাকা চায় রাখাল ভট্টাচার্য। এ কথা প্রকাশ না পেলে সে ভয় দেখিয়ে টাকা আদায় করতে পারত, কিন্তু সে আশায় তার ছাই পড়েছে। এক হিসেবে আপনি আমার বড় একটা উপকার করেছেন, এতগুলো টাকা বাঁচিয়ে দিয়েছেন। ছোট কাকা, এ গ্রাম আমাদের, অথচ একজন হীন লম্পট মাতাল আমাকে অপমান করার জন্য আমার গ্রামে আমারই বাড়িতে আসছে। কি সাহসে? সে কথা আপনাকে জিজ্ঞেস করতে চাইনি, কিন্তু এই কথাটা আপনাকে জিজ্ঞেস করছি। করার কথা বলছেন ছোট কাকা? অধিক প্রমাণ যাতে না হয় সে উপায় বের করব আমি, কিন্তু তোমাকে আপাতত বৌমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে প্রায়শ্চিত্ত করলেই গোল মিটে যাবে। গোল কে মেটাবে? কেন,
আমি? কিন্তু ছোট কাকা, কিছুমাত্র অনুসন্ধান না করেই? ইচ্ছে হলে অনুসন্ধান পরে করো, কিন্তু এ কথা যে মিথ্যে নয় তোমাকে আমি ভেবে চিন্তেই বলছি। ছোট কাকার কি অসম্ভব প্রস্তাব! সরযুকে ত্যাগ করতে হবে। সরযু পতিতার মেয়ে, কি ভয়ঙ্কর কথা! সরযু পতিতার মেয়ে। মনে হচ্ছে সরযু গৃহে নাই, সরযু ঘরের ভেতর নাই, চোখের সম্মুখে নাই, চোখের আড়ালেও নাই, নাই নাই নাই, সরযু নাই। কি অবাস্তব প্রস্তাব! সরযুকে পরিত্যাগ, তারপর প্রায়শ্চিত্ত। কাজটা শক্ত নয়, অতি সহজ। কাজটা সহজ না শক্ত, পারা যায় কি যায় না, তার হৃদয়ঙ্গম করার শক্তি মানুষের আছে কি নেই? বিশ্বব্যাপী ভালোবাসার যে অধিষ্ঠান, তার মূল্য আছে কি নেই? আমি তো কিছুই স্থির করতে পারছি না। আমার মনের ভেতর কি মায়া মমতার ঠাঁই নেই? রাগ করবার, এত ঘৃণা করবারও ক্ষমতা নেই। শুধু একটা অব্যক্ত অবদ্ধ লজ্জার গুরুভারী আমার সমস্ত দেহ মন যেন ধীরে ধীরে অবশ আর অবনত হয়ে মাটির সঙ্গে মিশে যাবার উপক্রম হয়েছে। আচ্ছা, কথাগুলো কি সত্য? সরযু নিজে জানে কি? জেনে শুনে সরযু এত বড় সর্বনাশ করবে? যাই, সরযুকে জিজ্ঞেস করি। সব শুনেছ? হ্যাঁ। সব সত্য? হ্যাঁ, সত্য। এতদিন বলনি কেন? মা বারণ করেছিলেন। তাছাড়া তুমিও জিজ্ঞেস করনি। তোমার মায়ের উপকার করেছিলেন, তাই তোমরা এইভাবে শোধ দিলে। এখন বুঝতে পারছি কেন তুমি এত ভয়ে ভয়ে থাকতে। এখন আমি বেশ বুঝতে পারছি তোমাকে ভালোবেসে কেন সুখ পাইনি। এই জন্যেই বুঝি তোমার মা এখানে আসতে চাননি? হ্যাঁ। সরযু, সব কথা আমাকে খুলে বলতে পারো? হ্যাঁ, পারি। আমার মামার বাড়ি নবদ্বীপের কাছে। রাখাল ভট্টাচার্যের বাড়ি আমার মামার বাড়ির কাছেই ছিল। ছেলেবেলা থেকে মা তাকে ভালোবাসতেন। দুজনের একবার বিয়ের কথা হয়, কিন্তু তারা নিচু ঘর বলে বিয়ে হতে পারেনি। আমার বাবার বাড়ি হালি শহর। আবার যখন 3 বছর বয়স, তখন বাবা মারা যান। মা আমাকে নিয়ে নবদ্বীপে ফিরে আসেন। তারপর আমরা কিছুদিন মথুরায় থাকি, তারপর বৃন্দাবনে থাকি, তারপর কাশীতে আসি। ওই সময় থেকে রাখাল মদ খেতে শুরু করে। মায়ের কিছু অলংকার ছিল, তাই নিয়ে মায়ের সঙ্গে রোজ ঝগড়া হতো রাখালের। তারপর এক রাতে গহনা চুরি করে রাখাল পালিয়ে যায়। সে সময় আমাদের হাতে কোনো পয়সা ছিল না। 7-8 দিন আমরা ভিক্ষে করে থাকি। তারপর আমাদের জীবনে যা ঘটেছিল
দয়াল দাদু সবটাই তোমাকে বলেছেন। তুমিও মায়ের সঙ্গে কথা বলে। ছি ছি সরজ, ছি! তোমরা এই সব কিছু জেনে শুনে তুমি আমার এত বড় সর্বনাশ করলে, যে আমি স্বপ্নেও ভাবিনি। এত বড় মহাপাপিষ্ঠা তুমি! বলো বলো, এখন উপায়? তুমি বলে দাও। তবে কাছে এসো। লোকে তোমাকে ত্যাগ করতে বলে, কিন্তু আমার সে সাহস হয় না। তোমাকে বিশ্বাস হয় না। আমি সব বিশ্বাস হারিয়েছি। আমাকে বিশ্বাস নেই? না 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 না, তুমি সব পারো। তুমি যে আমার কি তুমিও জানো। একদিন তুমি আমাকে বলেছিলে তোমার মুখের দিকে তাকিয়ে দেখতে। আজ আমার মুখের দিকে তাকিয়ে দেখো, ভালো করে দেখো। দেখো আমার মুখের কোথাও সামান্য পাপের চিহ্ন আছে কিনা। দেখো, আজ আজ আমি উপায় বলে দেব। বলো, শুনবে? শুনবো, বলো কি উপায়? আমি বিষ খেলে উপায় হয় কি? হয় 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 সরজু, হয়। বিষ খেতে পারবে তুমি? পারবো। খুব সাবধানে, খুব গোপনে। তাই হবে। আজই? আজই? চলে যাচ্ছ? হ্যাঁ। একবার আশীর্বাদ করলে না? এখন নয়, যখন চলে যাবে, যখন মৃতদেহ পুড়ে ছাই হয়ে যাবে, তখন আশীর্বাদ করব। তাই করো, তাই করো। আমি বিষ খেলে তোমার কোনো বিপদ হবে না তো? না। কেউ কোনো রকম সন্দেহ করবে না তো? হয়তো করবে, তবে টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করব। বিছানার তলায় একখানা চিঠি রেখে রেখে যাব, সেটা দেখিও। তাই করো, বেশ করে চিঠির নিচে স্পষ্ট করে তোমার নাম লিখে রেখো, কেউ যেন বুঝতে না পারে আমি তোমাকে খুন করেছি। আর একটা কথা, ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে দিও। কোনো শব্দ যেন বাইরে না যায়, কোনো শব্দ যেন বাইরে না যায়, আমি যেন শুনতে না পাই। শেষবারের মতো তোমাকে প্রণাম করিনি, তবে যাও, বসো, আর একটু দাঁড়াও। আমার চোখের দিকে তাকিয়ে কি দেখছো সরজ? না, কিছু না। আচ্ছা, এবার যাও। সেই ভালো, সেই ভালো, সেই ভালো।
এতক্ষণ শুনলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক চন্দ্রনাথ। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। বেতার নাট্যরূপ মোস্তফা মুহাম্মদ আব্দুর রব। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন সরজু, আক্তার জাহান মুক্তি, মণি শঙ্কর, আব্দুর রশিদ, হরক আলী, সুলতানা খাতুন প্রিয়া, রাখাল ভট্টাচার্য, মোজাফফর হোসেন, সুলোচনা, জান্নাতুল রাব্বি বিনতে হান্নান, হরিদয়াল ঘোষাল, মুহাম্মদ রেজাউল করিম, ঠান দিদি, নুসরাত জাহান বাবলি, কৈলাস খুঁড়ো, মুহাম্মদ হাসান আখতার। সম্পাদনা সুদীপ্ত শেখর নাগ। নাটকটি প্রযোজনা, সম্পাদনা, পরিকল্পনা ও চন্দ্রনাথ চরিত্রে অভিনয় করলেন ডাক্তার আফজালুর রহমান সিদ্দিকী মুকুল।